ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তোমরা তো সবাই জানো যে এখানে এখন থেকে কিন্তু ইংলিশের একটা ক্লাস চলে আসছে, ঠিক আছে? তো এর আগে ইংলিশের প্রথম যে পার্টস পিস তার ভাগ হচ্ছে নাউন। নাউনের অলরেডি দুটো ক্লাস কিন্তু হয়ে গেছে, আজকে হচ্ছে নাউনের 3 নাম্বার ক্লাস। তো তোমরা কিন্তু যারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো আজকে প্রথমবার, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শুরু করার আগে নাউনের যে আগের দুটো ক্লাস সেটা কিন্তু অবশ্যই দেখে এসো। আর যারা যারা আগের দুটো ক্লাস দেখেছো তাদের আজকে অবশ্যই 3 নম্বর ক্লাসটা দেখে নেবে, ঠিক আছে? তো নাউন হচ্ছে এমন একটা টপিক যেটা সমস্ত পরীক্ষাতেই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আসার মতো। নাউনের থেকে আমরা যে কোনো প্রকার পার্টস স্পিচের কোশ্চেন পাবো, নাউন সেন্টেন্সে সাবজেক্টের মতো কাজ করছে সেটা দেখে কোশ্চেন পাবো, নাউনের সাথে সাবজেক্ট বা এগ্রিমেন্টের যে কোশ্চেন সেগুলো আমরা পাবো। তো এর আগে নাউনের ওপরে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট কিছু রুল আমরা ডিসকাস করেছি। আজকে কিছু ইম্পর্টেন্ট রুল নতুন নিয়ে চলে এসেছি। তো তোমাদের যদি আমার পড়ানো বা আমার ভিডিওটাকে ভালো লাগে তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করে যেও। আর তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে পরে এই যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। আর এই সমস্ত যেগুলো আমি পড়াবো সেগুলোর কিন্তু নোটস টোটালি ফ্রি অফ কস্টে তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের পেয়ে যাবে। তো সামনে যে কোনো পরীক্ষায় যখন আসবে না কেন, নাউনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমি কিন্তু বারবারই বলছি, নাউন থেকে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট ছাড়াও আরও অনেক রকমের কোশ্চেন হতে পারে। কোনো ওয়ার্ডের নাউনের ফরমেশন বা নাউন কেমনভাবে কাজ করছে একটা সেন্টেন্সে, সব কিছুই কিন্তু হতে পারে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে যে রুল 8 থেকে আমরা পড়বো। এর আগে একটা ইন্ট্রোডাক্টরি সেশন দেওয়া হয়েছিল, তারপরে রুল 1 থেকে 7 পর্যন্ত কভার করা হয়েছিল। আজকে রুল 8 থেকে আমরা পড়বো। দেখা যাক কি রয়েছে 8 নম্বর রুলে। তো বলেছে যে দেখো যে শি ইজ মাই কাজিন সিস্টার, শি ইজ মাই কাজিন, দুটো সেন্টেন্স রয়েছে। দেখো এটা হচ্ছে সেন্টেন্স 1 আর এটা রয়েছে সেন্টেন্স 2, ঠিক আছে? তো তোমরা বলতে পারো যে দিদি দুটোই তো সেন্টেন্স রয়েছে, তাহলে কোনটা ঠিক আমরা কিভাবে বুঝবো? সেটার জন্য আমি এখানে ডেসক্রাইব করছি, তোমরা শোনো। তো বলেছে যে কাজিনের সাথে ব্রাদার সিস্টার উল্লেখ করা যায় না যদি কিনা জেন্ডারের উল্লেখ থাকে। তাহলে কাজিনের সাথে আমরা কখনোই ব্রাদার বা সিস্টার আগের থেকেই লাগাতে পারবো না যদি জেন্ডারের উল্লেখটা থাকে। যদি জেন্ডারের উল্লেখ না থাকে তখন আমরা কিন্তু কাজিনের সাথে অবশ্যই সিস্টার বা ব্রাদারের ওটা উল্লেখ করতে পারি। তো আমরা তো সবাই জানি যে এই যে স্টুডেন্ট বা টিচার বা কাজিন এগুলো হচ্ছে কি কমন জেন্ডার, ঠিক আছে? তো দেখা যাক যে যেহেতু শি হচ্ছে ফেমিনাইন জেন্ডার, আমরা সবাই জানি ফিমেলকে বোঝাচ্ছে, একজন মেয়েকে বোঝাচ্ছে। তো শি যেহেতু আগে উল্লেখ করা রয়েছে, তাই আমার দ্বিতীয়বার করে এখানে সিস্টার দেওয়ার কোনো আর মানে যুক্তি হয় না, যাকে বলে দরকার নেই, সুপারফ্লুয়াস হয়ে যাবে সেন্টেন্সটা তখন। তো সেই কারণে আমি এখানে এখন লিখে দিয়েছি যে শি ইজ মাই কাজিন। তো তার জন্য লিখলাম যে শি ইজ মাই কাজিন। বোঝা গেছে? তাহলে সেন্টেন্সটা কোনটা ঠিক কোনটা ভুল তোমরা নিজেরা ডিটেক্ট করতে পারছো যে এই সেন্টেন্সটা কিন্তু একদমই ভুল। যে কেন ভুল? শি তো একবার দেওয়াই রয়েছে, যদি হতো শি ইজ মাই কাজিন দেন অ্যাবসলিউটলি রাইট। কিন্তু আবার কাজিনের পরে দ্বিতীয়বার করে সিস্টার দেওয়া রয়েছে, তো এটা হবে না, এটা ভুল হয়ে গেল। তো মানে সঠিক কোনটা বলেছে যে শি ইজ মাই কাজিন, এই সেন্টেন্সটা কিন্তু অ্যাবসলিউটলি রাইট। বোঝা গেছে সবার এটুকুনি? তো তোমরা খাতা পেন নিয়েও বসতে পারো, রুলগুলোকে টুকেও নিতে পারো, কারণ টুকলে বা খাতায় নিজে লিখলে পরে সেটা বেশি দিন মনে থাকে আর কি আমাদের। তো দেখা যাক তারপরে মানে কি বলেছে যে আই হ্যাভ আ কাজিন সিস্টার। দেখো এখানে আই কিন্তু কোনো মানে যে সাবজেক্ট সে কিন্তু ওই কাজিনের জেন্ডারকে যেহেতু উল্লেখ করছে না, তাই আমি সেখানে বলতেই পারি যে আই হ্যাভ আ কাজিন সিস্টার, এটাও কিন্তু অ্যাবসলিউটলি ঠিক হয়ে যাবে। সবার বোঝা গেছে এই রুলটা 8 নাম্বার। চলো এবার 9 নাম্বার রুলে চলে আসছি। আচ্ছা, 9 নাম্বার রুলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সাবজেক্ট ভাব এগ্রিমেন্টও তো ইম্পর্টেন্ট, যেহেতু নাউন একটা সাবজেক্টের মতো কাজ করে। এছাড়াও 9 নাম্বার রুলটা ভীষণই ইম্পর্টেন্ট, তোমরা সবাই মন দিয়ে শোনো। আচ্ছা, আর প্রয়োজন হলে পারে তোমরা খাতায় লিখে লিখেও এগুলোকে মানে বুঝতে পারো, তাহলে তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, বেশি দিন সেটা মনেও থাকবে। তো বলেছে যে মোহন অ্যান্ড সোহনস ফাদার। দেখো এখানে দেখো মোহন রয়েছে, আবার এখানে দেখো সোহনস রয়েছে। মোহনের সাথে কিন্তু আমরা কোনো পজিটিভ কেস বা অ্যাপোস্ট্রফি এস দেখতে পাচ্ছি না, যেটা আমরা সোহনের সঙ্গে দেখতে পাচ্ছি। আবার এখানে দেখো বলেছে যে 1%, ঠিক আছে? তো মানে কি মোহন আর সোহনের বাবা যে একটাই লোক, মানে কি তার দুটো ছেলে, একটা ছেলের নাম হচ্ছে মোহন, একটা ছেলের নাম হচ্ছে সোহন। তো দুটো ছেলে যখন উল্লেখ করা হবে, তাদের বাবা যদি একটাই লোক হয় তাহলে যে শেষে থাকবে তারপরে অ্যাপোস্ট্রফি এস দিতে হয় আর কি। আচ্ছা,
এরপরে রয়েছে যে মোহন অ্যান্ড সোহনস ফাদার। দেখো মোহনের সঙ্গেও অ্যাপোস্ট্রফি এস রয়েছে, সোহনের সঙ্গেও অ্যাপোস্ট্রফি এস রয়েছে। তার মানে কি, আবার এখানে আমরা উল্লেখ করে দিয়েছি যে এটা দুটো পার্সন, মানে কি দুটো ভিন্ন ব্যক্তি, যে মোহনের বাবা আলাদা, সোহনের বাবা আলাদা। তো সেক্ষেত্রে যখন দুজন ভিন্ন ব্যক্তির সন্তানদেরকে বোঝানো হবে বা ভিন্ন মানে দুজন লোকের বাবাকে বোঝানো হবে, তখন দুজনের পরেই কিন্তু অ্যাপোস্ট্রফি এসটা দিতে হবে। এটা কিন্তু সবাই খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? এগুলো কিন্তু নাউনের প্রচন্ড ইম্পর্টেন্ট একটা রুল, এগুলো কিন্তু বারবার বারবার পরীক্ষায় দেখা গেছে। তো এবার দেখো আমরা, এটা তো চলে গেল এক প্রকার কেস যে আমরা কোথায় দুটো অ্যাপোস্ট্রফি দেবো, কোথায় সিঙ্গেল অ্যাপোস্ট্রফি দেবো। সবার বোঝা গেছে তো? এটা শুধু আমি বাবাকে দিয়ে বুঝিয়েছি এমন না, যে কোনো কিছুর ক্ষেত্রে, পজিটিভ কেসের ক্ষেত্রে যে কোনো সেখানেই আসতে পারে। আচ্ছা, তারপরে দেখো বলেছে যে এক্সেপশন। দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এক্সেপশনের মধ্যে যেটা রয়েছে বলেছে যে আমাদের সবাই জানি পিপল মানে কি জনগণ, তাই তো? পিপল কথাটি নিজে প্লুরাল হলেও এরপরে আবারও এস যুক্ত করা হয়। এস, আমরা কি জানি সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। সিঙ্গুলারে কিন্তু প্লুরাল মানে পিপল কথাটা আসে না, পিপল কথাটা কিন্তু প্লুরালেই আসে। বারবার বলে দিচ্ছি যে পিপলের সঙ্গে কিন্তু এস যুক্ত করা হয়। সেটা কখন? যখন বোঝায় যে পিপল অফ ডিফারেন্ট ন্যাশনালিটিস, মানে কি ভিন্ন ন্যাশনালিটির মানুষজনদেরকে পিপলস আমরা বলতে পারি। বোঝা গেছে? তাহলে পিপল কথাটা নিজে প্লুরাল হলো, এর সঙ্গে আমরা কিন্তু এস যুক্ত করতে পারি। কখনো যদি এররে চলে আসে পিপলস, তোমরা কিন্তু দেখে আগে ঘাবড়ে যেও না যে কেন। ভালো করে সেন্টেন্সটা পড়বে, দেখবে যে কি বোঝাচ্ছে। যদি ওই পিপলস দিয়ে ডিফারেন্ট ন্যাশনালিটির মানুষজনদেরকে বোঝায় বা ডিফারেন্ট ন্যাশনালিটি বোঝায়, তখন কিন্তু সেন্টেন্সটা একদমই ঠিক হয়ে যাবে। চলো তাহলে এবার আমি নেক্সট রুলে চলে আসছি। নেক্সট রুলে কি বলেছে দেখো, যে বলেছে যে আরবিট্রারি ইউনিট, এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা ইউনিট, অনেকগুলো স্টার মার্ক তোমরা করে রাখতে পারো। আরবিট্রারি ইউনিট ভীষণই ইম্পর্টেন্ট একটা ইউনিট, তোমরা অনেকগুলো স্টার মার্ক করে রাখতে পারো। কেন বলছে দেখো, বলছে নিজের সুবিধার জন্য তৈরি করা ইউনিট। নিজের মানে কারা? অবশ্যই মানুষ। তা আমাদের সুবিধার জন্য আমরা যে ইউনিটগুলোকে তৈরি করে রেখেছি সেগুলোই হচ্ছে আরবিট্রারি ইউনিট। তাও কিছু এক্সাম্পল দিয়েছি আমরা, এগুলো কিন্তু সবকটাই কিন্তু সিঙ্গুলারের এক্সাম্পল, ঠিক আছে? এখানে কোনো প্লুরাল নেই, সিঙ্গুলারের এক্সাম্পল রয়েছে, ঠিক আছে? তো বলেছে দেখো স্পুনফুল, কাপফুল, হ্যান্ডফুল, ফিস্টফুল, মাউথফুল, যেটা আছে আর কি, এগুলো দেখে নেবে। তো এগুলোকে প্লুরাল করতে গেলে কি করতে হবে, যে এই এসটা কাদের পরে, যে আমি সাপোজ হ্যান্ডফুল নিলাম এক মুঠো, আমরা এসটা কি এরপরে যুক্ত করব নাকি এরপরে যুক্ত করব? এটা যদি কেস 1 ধরি, এটা যদি কেস 2 ধরি, তাহলে আমরা অনেকে কনফিউজড হয়ে যাই যে এসটা কোথায় যুক্ত করব, এই হ্যান্ডের পরে নাকি ফুলের পরে। তো চলো দেখে নেওয়া যাক। বলেছে যে এই ধরনের ওয়ার্ডকে প্লুরাল ফর্ম করতে গেলে, আমি কিন্তু বারবার বললাম যে এগুলো কিন্তু সিঙ্গুলার ফর্মে রয়েছে, যে এই ধরনের ওয়ার্ডকে প্লুরাল ফর্ম করতে গেলে এস যুক্ত করা হয়, কিন্তু এসকে সবার লাস্টে যুক্ত করা হয়। ভেরি এন্ড, ভেরি এন্ড, মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, ভেরি এন্ডে হচ্ছে এস যুক্ত করা হয়, ঠিক আছে? তো ভেরি এন্ড ভালো করে দেখে নাও তো সবাই, ভেরি এন্ড একদম শেষ। তাহলে কি, যদি ফিস্ট ফুল হয় তাহলে অবশ্যই ফুলস লাস্টে হবে, ঠিক আছে? তো এভাবেই এদেরকে প্লুরাল ফর্মে কনভার্ট করতে হয়, ঠিক আছে? কখনোই কিন্তু সিঙ্গুলার এরকম থাকে, আমরা কিন্তু কাপস ফুল বলতে পারবো না, আমরা বলবো যে কাপ ফুলস, কাপস ফুল বলতে পারবো, সেটা বলবো কাপ ফুল। সেরকম মাউথ ফুল না, মানে মাউথ ফুল না, মাউথ ফুলস। তো তোমাদের যদি এই ভিডিওগুলোকে ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো নাউনের আমরা মোটামুটি 10-12টা রুলকে এক জায়গায় করে তোমাদেরকে রিপ্রেজেন্ট করলাম। দেখো তোমাদের ক্লাসগুলো কেমন লাগে, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটিকে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও। এই ভিডিওগুলো যে পিডিএফগুলো বা রিটেন নোটস আর কি, সেগুলো তোমরা সমস্তটাই টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুনি।